আসসালামাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো আজকে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ করব। সো লেটস স্টার্ট দ্য এমসিকিউ। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দেখি প্রথম অধ্যায়ের একদম শুরুর এমসিকিউটা। এখানে বলছে, ওকে, এটা আমাদের বইয়ের এমসিকিউ। এখানে বলছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, এটা হবে এন্টোমোলজি। সো এন্টোমোলজি, দেখি একটু এন্টোমোলজিতে আমাদের কি করা হয়? কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের এন্ডোমোলজি। হ্যাঁ, এন্ডোমোলজি। তাহলে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্ডোমোলজি। কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এন্ডোমোলজি। কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এন্ডোমোলজি। কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোথায়? এন্ডোমোলজি। বলছে জীববিজ্ঞানের উদ্দেশ্য হলো জীববিজ্ঞানের উদ্দেশ্য হলো জীবের দল সম্পর্কে জানা। হ্যাঁ, জীবের দল সম্পর্কে জানতে হয়। জীববিজ্ঞানের উদ্দেশ্য জীবের দল সম্পর্কে জানা। জীবের এককের নামকরণ করতে পারা। হ্যাঁ, জীবের নামকরণ করতে পারা। বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করার কথা কিন্তু কোথাও বলা নাই। সো 1 এবং 2 হবে। সো এটার আমাদের অ্যান্সার হবে 1 এবং 2। এই যে 1 এবং 2 আমাদের এখানে আছে, 1 এবং 2। ওকে, তারপরে আমরা দেখি, এবার আমাদের দেখি 3 নাম্বার প্রশ্নটা বলছে। এখানে একটা চিত্র দিছে। সো চিত্রটা বলছে, আমাদের কোশ্চেন বলছে যে চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? সো চিত্রে প্রদর্শিত জীবটির নাম হচ্ছে ব্যাকটেরিয়া। চিত্রে প্রদর্শিত জীবটির নাম হচ্ছে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া কেমন যদি একটু দেখি আমরা। ব্যাকটেরিয়া হচ্ছে একটা হাতুড়ির মতো, প্রায় একটা হাতুড়ির মতো। এই যে মনে করো যে এটা হাতুড়িয়া, আর এটা হচ্ছে তোমার হাতুড়ির যে মাথাটা থাকে, সেই মাথাটা। সো ব্যাকটেরিয়া দেখতে প্রায় একটা হাতুড়ির মতো। সো প্রাণীটা হচ্ছে ব্যাকটেরিয়া। তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবা ব্যাকটেরিয়া ছবি দেওয়া আছে। ওকে, লেটস। তারপরে বলছে যে উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য। সো ব্যাকটেরিয়ার কী কী বৈশিষ্ট্য আছে আমরা যদি দেখি যে ব্যাকটেরিয়ার সাথে কী কী বৈশিষ্ট্য আছে। এরা চলতে সক্ষম, অবশ্যই প্রাণী চলতে সক্ষম, এই প্রাণীটা চলতে সক্ষম। এরা খাদ্য তৈরিতে অক্ষম। হ্যাঁ, এরা খাদ্য তৈরি করতে পারে না। কেন খাদ্য তৈরি করতে পারে না? তার কারণ এদের যে নাই, ক্লোরোপ্লাস্ট নাই। তারপরে বলছে এদের নিউক্লিয়াস সুগঠিত। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সুগঠিত। সে অ্যান্সার দেখি, না 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 না। সো অ্যান্সার হবে 1 ও 2। এরা খাদ্য তৈরিতে অক্ষম। হ্যাঁ, খাদ্য তৈরিতে অক্ষম। আর এদের কোষ হচ্ছে মানে সুগঠিত নয়, এদের কোষ সুগঠিত নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে, তারপরে আমরা এখন আসি আমাদের চ্যাপ্টারের 1.1। এটা বলছে কি জীববিজ্ঞানের ধারণা। সো এখন আমরা এগুলো ফার্স্ট করব। সো বলতে জীবজগৎকে বুঝতে হলে কিসের জ্ঞান জরুরি? জীবজগৎকে বুঝতে হলে হচ্ছে ভৌত জীববিজ্ঞানের জ্ঞান জরুরি। জীববিজ্ঞানকে বুঝতে হলে কিসের জ্ঞান জরুরি? ভৌত জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে বুঝতে হলে ভৌত জীববিজ্ঞানের জ্ঞান জরুরি। জীববিজ্ঞানকে যদি বুঝতে হয় তাহলে ভৌত জীববিজ্ঞানের জ্ঞান জরুরি। তারপরে বলছে যে প্রকৃত বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? প্রাচীনতম শাখা কিন্তু হচ্ছে জীববিজ্ঞান। বিজ্ঞানের প্রাচীনতম শাখা কিন্তু হচ্ছে জীববিজ্ঞান। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কিন্তু হচ্ছে জীববিজ্ঞান। ওকে, জীববিজ্ঞান নিয়ে প্রথমে করা হয়তো। সো বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সো বলছে হাইড্রোজেন আর অক্সিজেন আনুপাতিক সংযোগে কি তৈরি করে? হাইড্রোজেন আর অক্সিজেন পানি তৈরি করে, H2O তৈরি করে। হাইড্রোজেন এবং পানি। বলতে জীববিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ওকে, তারপর বলছে বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে? এটা হচ্ছে গ্রিক ভাষা। বায়োলজি শব্দটি হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে। বায়ো শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জীবন, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান।
বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন জ্ঞান আর কি, ওই জীবন জ্ঞান থেকে আসছে জীববিজ্ঞান। আচ্ছা, অ্যারিস্টটল ছিলেন একজন দার্শনিক। অ্যারিস্টটল কি ছিলেন? একজন দার্শনিক। অ্যারিস্টটল ছিলেন একজন দার্শনিক, এগুলো তো না, চিকিৎসক তো না, শিক্ষক তো না। ওকে, অ্যারিস্টটল ছিলেন একজন দার্শনিক। জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে? বায়োলজি বলে। জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে? বায়োলজি বলে। বলতে চিকিৎসা ও কৃষিক্রমের ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা? চিকিৎসা বলতে দেখো, চিকিৎসা ও কৃষি সংক্রান্ত বিষয় কিন্তু জীববিজ্ঞানে। কৃষি সংক্রান্ত কিন্তু কোনো কেমিস্ট্রিও নাই, আবার তোমার পদার্থও নাই, তো এগুলো কিন্তু চিকিৎসা এবং এগুলো কিন্তু জীববিজ্ঞান লাগে। ওকে, তারপরে আমরা আসি, আমাদের চ্যাপ্টার হচ্ছে 1.2 জীববিজ্ঞানের শাখাসমূহ। জীববিজ্ঞানের যে শাখাসমূহ আছে সেই শাখাসমূহ নিয়ে এখন আমরা আলোচনা করব। বলছে যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুইটি শাখায় ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান। এগুলো উদ্ভিদ বিজ্ঞান একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। একেবারে ফলিত আর ভৌত দিও না, ফলিত আর ভৌত কিন্তু প্রাচীন কাল থেকে এটা কিন্তু করা হয়, এটা জীববিজ্ঞানটাকেই ভাগ করা হয়েছে। জীববিজ্ঞানে কিন্তু মূলত দুইটা অংশ, এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান আর এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। ওকে, তারপরে বলা হয়েছে যে নিচের কোন জীবটি উদ্ভিদ প্রাণী কোনোটিই নয়। উদ্ভিদ প্রাণী কোনোটি নয় বলছে, উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়, উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়, উদ্ভিদও নয় আর প্রাণীও নয়। কোনটি? ব্যাকটেরিয়া উদ্ভিদও নয় প্রাণীও নয়। তো ব্যাকটেরিয়া হচ্ছে কি উদ্ভিদও না আবার প্রাণীও না। নিচের কোন জীবটি উদ্ভিদও না আবার প্রাণীও না? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া। ওকে, তারপরে বলছে যে জ্ঞানের বা বিজ্ঞানের বিষয়গুলোকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? এগুলো তো দুইটি শাখা। জ্ঞান ও বিজ্ঞানের প্রধান শাখাগুলিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ওকে, জ্ঞান বা বিজ্ঞানের শাখাগুলোকে বিষয়গুলোকে প্রধান কয়টি শাখায় ভাগ করা হয়েছে? প্রধান দুইটি শাখায় ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা, এটা হচ্ছে ফলিত। ভৌত এবং ফলিত, এটা হচ্ছে ভৌত এবং ফলিত, দুই ভাগে ভাগ করা হয়েছে। বলছে জ্ঞানের অন্তর্ভুক্ত শাখাগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে, এটা হচ্ছে ফলিত, এটা হচ্ছে ভৌত। ওকে, তারা বলছে ভৌত জীববিজ্ঞান। এবারে আমরা চলে আসলাম হচ্ছে ভৌত জীববিজ্ঞানে। সো ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এখান থেকে কিন্তু এমসিকিউ এবং ক মার্কের জন্য এগুলো ইম্পর্টেন্ট, ক এবং এমসিকিউ এর জন্য। ওকে, বলছে কোনটি সঠিক বলছে দেখো, শারীরবিদ্যা থেকে রেচন, এটা সঠিক। শারীরবিদ্যা থেকে রেচন, কোনটি সঠিক? শারীরবিদ্যা থেকে রেচন। বলছে জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সাইটোলজি। কোষের গঠন ও কার্যাদি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। সো কোষবিদ্যা হচ্ছে কোষের গঠন, কার্যাদি ও বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। কোষের গঠন, কার্যাদি এবং বিভাজন কিন্তু আসতে পারে। বিভাজন যেটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখব, বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন, তাহলে এটা হচ্ছে কি সাইটোলজি বা হচ্ছে কোষবিদ্যা, সাইটোলজি বা কোষবিদ্যা। ওকে, তারপরে বলছে জীববিজ্ঞান জীবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের বিভিন্ন ফিজিওলজিতে কি করা হয়? ফিজিওলজিতে হচ্ছে তোমার ভৌত ও অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্য নিয়ে আলোচনা করা হয়। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আছে বাস্তুবিদ্যা, যেটা 13 নম্বর অধ্যায়, ইকোলজি। তারপরে বলছে বিজ্ঞানের যে শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা কিন্তু হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর ভৌত জীববিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওকে, তারপরে বলছে জীবের সার্বিক অঙ্গ সংগঠন ও দৈহিক গঠন বর্ণনা কিন্তু হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থান।
মরফোলজি বা অঙ্গ সংস্থানে কি হয় তোমার সার্বিক অঙ্গ সংশ্লিষ্ট ও দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। এটা একদম 1 নম্বর যেটা তোমাদের ভৌত যে 1 নম্বর ইয়েটা আছে ওইটা। তারপরে বলছে নিচের কোন শাখায় নিচের কোন শাখায় ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। বলছে নিচের কোন শাখায় ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে টেক্সোনমি বা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমি। এখানে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। ওকে, তারপরে বলছে যে টিস্যু সমূহের গঠন, এটা হচ্ছে হিস্টোলজি। টিস্যু সমূহের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে হিস্টোলজিতে। ওকে, তারপরে বলা হয় যে জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? সহজে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে হচ্ছে টেক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এখানে শ্রেণীকে মানে প্রাণীগুলোকে বিন্যাস করা হয়, এতে আমাদের এটা সহজে জানা মানে জীবের ইয়েগুলো সহজে বুঝতে পারি আমরা। তারপরে বলছে জীবের শ্বসন রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। শ্বসন রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজিতে আমাদের কি হয়? শ্বসন, দেহের ভিতরে যেগুলো হয়, শরীরের ভিতরে যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে শারীরবিদ্যা। যেমন শ্বসন মানে শ্বসন, তারপর হচ্ছে রেচন ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয়, এগুলো হচ্ছে শারীরবিদ্যা। তারপরে আমরা দেখি বলতে জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? সালোক সংশ্লেষণ জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। এটা আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের আলোচ্য বিষয় সালোক সংশ্লেষণ। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার চ্যাপ্টার? ওটা হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টারের পড়ার বিষয়। সালোক সংশ্লেষণ 4 নাম্বার চ্যাপ্টারের আমাদের পড়ার বিষয়। সো এটা ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, তারপরে আমরা দেখি বলছে 29 নাম্বার বলছে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে ফিজিওলজিতে কি করা হয়? জীবদের অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে ফিজিওলজি। তারপরে বলছে যে নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে কিন্তু তোমার ইমব্রায়োলজিতে তোমার হচ্ছে কি নিয়ে আলোচনা করা হয়? আমরা দেখি একটু। তো ইমব্রায়োলজিতে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়? ভ্রূণের সৃষ্টি, গঠন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা যে করা হয়, এটা হচ্ছে আমাদের কি ইমব্রায়োলজি। ওকে, এটা একটু ডিফিকাল্ট, মানে এইখানে যেগুলো আছে ভৌত জীববিজ্ঞানের যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট টাইপতে হয় এটা, মানে সবচেয়ে ডিফিকাল্ট, এটা মনে রাখা একটু কঠিন হয়ে যায়। এই যে ভ্রূণের সৃষ্টি, গঠন, বিকাশ ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়? সো ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে আমাদের। আচ্ছা, তারপর দেখি বলছে জাইগোট নিয়ে ওকে, বলছে কি জাইগোট নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা? জাইগোট নিয়ে ইমব্রায়োলজিতে। প্রথমে যেটা একটু আগে যেটা আর কি পড়লাম, জাইগোট নিয়ে আলোচনা করা হয় কোথায়? ইমব্রায়োলজিতে জাইগোট নিয়ে আলোচনা করা হয়। তারপরে বলছে জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়। হচ্ছে ভ্রূণবিদ্যা। জনন কোষের উৎপত্তি, ভ্রূণবিদ্যাতে আমাদের জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোথায়? ভ্রূণবিদ্যা। জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা। জনন কোষের উৎপত্তি, এই যে এটার সাথে একটা সম্পর্ক রিলেটেড মনে হইতেছে, জনন কোষের সাথে একটা ভ্রূণের একটা সম্পর্ক আছে ভ্রূণবিদ্যার। আচ্ছা, তারপর নিচের কোনটি প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা? নিচের কোথায় প্রাণের বিকাশ? বিবর্তনে কিন্তু প্রাণের বিকাশ, এইটা একটু ডিফিকাল্ট টাইপের হয়। যে এটা আমার মানে প্রাণের বিকাশ, এখানে কি নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, তারপর হচ্ছে জীবের প্রাণের বিকাশ, তারপর হচ্ছে জীবের বংশ না সরি প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ। এই যে ক্রমবিকাশ, এই বিবর্তনে কিন্তু বিকাশ শব্দটা 2বার আছে রে। সো এইখানে হচ্ছে আমাদের বিকাশ শব্দটা 2বার আছে। এটা মনে রাখতে হবে, বিবর্তন বিদ্যায় বিকাশ শব্দটা 2বার আছে। কীভাবে মনে রাখবো? দেখো এখানে 2টা আছে, তার মানে মনে রাখবো যে এখানে 2টা বিকাশ আছে। ওকে,
তারপরে বলছে জীববিজ্ঞানের কোন শাখায় যৌগের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? প্রথমবার দেখতেছি মনে হয়। ইভলিউশনে কি করা হয়? ওয়েট 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 ইভলিউশন তো হচ্ছে বিবর্তনবিদ্যাকে তো ইভলিউশন বলা হয়। ওকে, সেখানে বলছে যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে কোথায়? ইভলিউশনে। আচ্ছা হোক, এটা একটু দেখে নিবা। ইভলিউশন আলোচনা করা হয়। বলছে হরমোনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? হরমোন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা হয় হরমোন নিয়ে আলোচনা করছে এন্ডোক্রাইনোলজি, না এন্ডোক্রাইনোলজি, হ্যাঁ হরমোন নিয়ে এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়। হরমোন নিয়ে এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? এন্ডোক্রাইনোলজি। তারপর যে নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত কি? হরমোন হচ্ছে এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত। হরমোন কি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? ওকে, ফার্স্ট করতে হবে আমাদের। বলছে এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কটা আছে হরমোনের সাথে এন্ডোক্রাইনোলজির সম্পর্ক আছে। হরমোনের সাথে এন্ডোক্রাইনোলজি কি আছে? রিলেশন আছে, এটা সম্পর্ক আছে। ওকে, তারপর বলছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা নয় বলছে। এন্ডোক্রাইনোলজি কিন্তু এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞানের শাখা, ফলিত জীববিজ্ঞানের শাখা নয়। বলছে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় নয়? ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় নয়। ভৌত জীববিজ্ঞান জীব প্রযুক্তি কিন্তু তোমার হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় নয়, এটা কিন্তু ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। বলছে জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? জীবের ক্রমবিকাশ এটা কিন্তু ইভলিউশন বা বিবর্তনবিদ্যা বা ইভলিউশনে কিন্তু হচ্ছে জীবের ক্রমবিকাশ। এখানে বলছিলাম যে বিবর্তনে কিন্তু দুইটা আছে, এখান থেকে দুইটা বিকাশ আছে। এটা হচ্ছে ক্রমবিকাশ, এটা হচ্ছে প্রাণের বিকাশ। এটা হচ্ছে ক্রমবিকাশ, আর এটা ছিল কি হচ্ছে জীবের বিবর্তন। ওকে, তারপর বলছে প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়? প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়? এটা হচ্ছে বাস্তুবিদ্যা। সেটা একটু মনে রাখবা। বাস্তুবিদ্যা এটা হচ্ছে কি? বাস্তুবিদ্যা। এবারে আমরা আসি হচ্ছে ফলিত জীববিজ্ঞানে। তো এবারে আমরা আসছি যে ফলিত জীববিজ্ঞান, এটা হচ্ছে 1.2.2 বলছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীববিজ্ঞান। বলছে কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? জীববিজ্ঞানের ফলিত শাখা কিন্তু হচ্ছে তোমার পরজীবীবিদ্যা। জীববিজ্ঞানের ফলিত শাখা হচ্ছে পরজীবীবিদ্যা। তারপরে বলছে প্যারাসাইটোলজির আলোচ্য বিষয় কি? প্যারাসাইটোলজির আলোচ্য বিষয় হচ্ছে কি ভাইয়া? এখানে হচ্ছে পোষক ও পরজীবীর সম্পর্ক। তারপরে বলছে কি পরজীবীর জীবন প্রণালী। তারপরে বলছে যে পোষক রোগ। তাহলে সবগুলোই এটা কিভাবে হবে? সবগুলোই সবগুলোই এটা। ওকে, তারপর বলছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা ভাই? এটা তো না হিস্টোলজি, না বাস্তুবিদ্যা, না ভ্রূণবিদ্যা, না, তাহলে হচ্ছে কীটতত্ত্ব। ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে কি ভাইয়া? কীটতত্ত্ব। আরে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে আমাদের কি? কীটতত্ত্ব। ওকে, নেক্সট বলছে রিচার্ড বাগানে প্রবেশ করে মশা মৌমাছি প্রজাপতি দেখতে পেল। সে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে কোন বিজ্ঞানে? এগুলো সম্পর্কে বিস্তারিত জানবে হচ্ছে এন্টোমোলজিতে কি হয়? কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এন্টোমোলজি। ওকে, তারপরে বলছে যে জীববিজ্ঞানের কোন শাখায় মৌমাছি নিয়ে গবেষণা করা হয়? এটা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। তারপরে বলছে কীটপতঙ্গের জীবন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
কীটপতঙ্গের জীবন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে তোমার এন্টোমোলজি। কীটপতঙ্গের জীবন নিয়ে আলোচনা করা হয় এন্টোমোলজি। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক সরি সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে কি আমাদের ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান। তারপরে বলছে জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? জীববিজ্ঞানের ফলিত শাখা হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখা হচ্ছে জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি কি জীববিজ্ঞানের ফলিত শাখা? জিন প্রযুক্তি হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখা। সো এর মাধ্যমে আমরা 50টা এমসিকিউ আলহামদুলিল্লাহ সলভ করছি প্রথম নম্বর চ্যাপ্টার থেকে। সো এটা হচ্ছে পার্ট 1। সো এভাবে আমরা 5টা পার্টে ইনশাল্লাহ আমরা প্রায় 5টা পার্টে প্রায় আমরা 250 এমসিকিউ সলভ করবো। সো আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এই পার্ট থেকে। আসসালামু আলাইকুম।